প্রিয় দর্শক, স্বাগত আজ দুপুরে। আপনাদের সঙ্গে আছি আমি নুসাত সাওম। সকল ভাষা শহীদ ও ভাষা সৈনিকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু করছি আজ দুপুরের আজকের আয়োজন। আজ থাকছে সংস্কৃতি, বই বসন্তে, এনটিভি অনুষ্ঠান সূচি ও দুপুরের অতিথি। প্রথমেই থাকছে সংস্কৃতি। ধানমন্ডির শফিউদ্দিন শিল্পালয়ে অনুষ্ঠিত হচ্ছে শিল্পী নাজমা কবিরের দ্বিতীয় একক চিত্রকলা প্রদর্শনী ব্রাশ স্ট্রোকস অফ নেচার। প্রতিদিন বেলা 11টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 5 ফেব্রুয়ারি পর্যন্ত। বাংলাদেশের সমসাময়িক 14 জন শিল্পীর শিল্পকর্ম নিয়ে উত্তরার গ্যালারি কায়ায় অনুষ্ঠিত হচ্ছে দলীয় চিত্রকলা প্রদর্শনী স্টিল লাইফ। প্রতিদিন বিকেল 4টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 7 ফেব্রুয়ারি পর্যন্ত। বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হচ্ছে বাঙালির প্রাণের মেলা অমর একুশে বইমেলা 2025। অমর একুশে বইমেলা চলবে পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে। লেখক, পাঠক ও প্রকাশকের এই মিলন মেলায় আপনিও অংশগ্রহণ করুন। বই মানুষের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটায়। বুদ্ধিদীপ্ত, মুক্ত চিন্তা, আলোকিত মানুষ ও সুস্থ, সুন্দর, মননশীল জাতি গঠনে বই পড়ার বিকল্প নেই। প্রিয় দর্শক, অমর একুশে বইমেলা 2025-এ প্রকাশিত নির্বাচিত বই নিয়ে এবার আমাদের বিশেষ আয়োজন বই বসন্তে। প্রিয় দর্শক, আমরা আমাদের এই সেগমেন্টে অমর একুশে বইমেলায় প্রকাশিত 2টি বই সম্পর্কে জানাবো। শোভা প্রকাশ থেকে প্রকাশিত হয়েছে মোস্তফা মননের উপন্যাস শাহজালাল। ধ্রুব এশিয়ার প্রচ্ছদ ডিজাইনে অন্য প্রকাশ থেকে প্রকাশিত হয়েছে আশরাফ আহমদের কাব্যগ্রন্থ গাছ নেই, ছায়া পড়ে আছে। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভির আজ রাতের বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা 6:45 থাকছে খেলাধুলা বিষয়ক অনুষ্ঠান গ্যালারি। রাত 8:20 থাকছে শফিকুর রহমান শান্তনুর রচনায় সাজিন আহমেদ বাবুর পরিচালনায় ধারাবাহিক নাটক ঘরের শত্রু বিভীষণ। কি হলো, চুল কাটছিস কেন? দেখতে কেমন লাগে? আবার একটা সস্তা পাঞ্জাবি, টাইট ফিট একটা পাঞ্জাবি, মনে হয় শিরিষ কাগজ দিয়ে বানাইছে। কারে দিছিল টাকা পাঞ্জাবি আনতে? এত টাকা মারছে না, সে টাকা মারুক, এক কাজ কর, তোর তো অনেক পাঞ্জাবি আছে, আরেকটা পাঞ্জাবি নিয়ে আয় না। স্ত্রী করা নাই, বিয়ের দিনে কি স্ত্রী ছাড়া পাঞ্জাবি পরবো? নেওস, তুমি আমাকে দাও, আমি তোমাকে ইস্ত্রি করে এনে দিচ্ছি। আরে বন্ধু, তোমার আঙ্কেল কি ব্যাপার? ওর বিয়ে পড়াচ্ছিল অথচ আমাকে দাওয়াত দেননি। দোস্ত, তুই আশায় খুবই আমি পাইছি, মানে শান্তি লাগতেছে, বুঝছস? কারণ বন্ধু বান্ধব কেউ নাই। হ্যাঁ, মজ মস্তি হবে, তুই একটু ড্যান্স দিবি। হ্যাঁ, আইসস, ভালো হয়েছে। কেমনে বিয়ে হবে? তুই তো আগেই বিয়ে করে ফেলেছিস। হ্যাঁ, একটু আসেন তো। রাত 9টায় থাকছে মোহাম্মদ নুরুজ্জামানের প্রযোজনায় অনুষ্ঠান গানের বাজার। কখনো যদি সামনে এসে দাঁড়ায় মনের গহীনে চলতে থাকা অনুভূতি নিয়ে, হাঁটু গেড়ে বলে ফেলি একগুচ্ছ ফুল হাতে বড় ভালোবাসি, তুমি কি আমার জল ছবির রং হবে, জড়িয়ে নেবে কি তোমার আকাশে। রাত 9:30 থাকছে মুসাফির রনির পরিচালনায় ধারাবাহিক নাটক জোনাকির আলো। কেমন আছেন ভাই? ভালো না, আমিও ভালো নাই ভাই। এই যে এত মারামারি হলো, এত শত্রুতা, হানাহানি, তো রেজাল্ট কিন্তু একই আছে। আসলে ওই ইলেকশন নিয়ে আমরা দুইজনেই একটু বাড়াবাড়ি বিটা হয়েছি। নেতার কোনো খবর জানেন? না, আমিও তারে খুঁজতেছি। তাই একটা কথা জিজ্ঞেস করি, একদম সোজা উত্তর, একদম সোজা। ঠিক আছে, কিন্তু তুই যে কথা জিজ্ঞেস করবি এটার লগে কিন্তু আমি নাই। ভাই, আমারে তাহলে কিডন্যাপটা করছে কে আমি একটু জানতে চাই, আমি তারে একটু দেখতে চাই।
আমি সামনে গিয়ে তারে একটা জোরে সোরে সালাম দেব। রাত 11:30 সরাসরি সম্প্রচার হবে টক শো এই সময়। এই ছিল এনটিভি আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। এবার দুপুরের অতিথি। প্রিয় দর্শক, আমাদের আজ দুপুরের অতিথি লেখক, সাংবাদিক ও জুলাই আন্দোলনের সংগঠক আবিদ আজম। শুভ দুপুর ভাইয়া। থ্যাংক ইউ, আপনাকেও শুভেচ্ছা জানাচ্ছি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, তবে ভালো আছি বললে জানি না এটার মধ্যে কনফিউশন আছে কিনা। ভালো মন্দ মিলিয়ে এই যে একটা বৈপ্লবিক সময় পার করছি আমরা, তো সেই সময়কে ধারণ এবং লালন করা বা বিকশিত করা এই মিলিয়েই চলছে আর কি। আমি বলবো যে ঝাল মিষ্টি ভালো মন্দ সব মিলিয়ে আর কি। আর এটা যেহেতু বইমেলার মাস, আমাদের মহান ভাষার মাস, সুতরাং এই জায়গাতে আমাদের একটা আলাদা আবেগ বা অনুভূতির জায়গা তো কাজ করে যে বাংলা ভাষা নিয়ে আমরা আসলে কাজ করছি বা আপনাদের মতন মানুষরা কাজ করছেন, বাংলা ভাষায় আমরা কথা বলছি, বাংলা গান আমরা শুনছি, আমাদের সংস্কৃতির পুরোটা অংশ জুড়ে রয়েছে আসলে বাংলা। সেই বাংলা ভাষার এই মহান মাসটি যখন আসে তখন মনে হয় আমাদের প্রত্যেকের মধ্যে একটা আলাদা রকমের ভালো লাগা তৈরি হয়। আপনি তো বাংলা ভাষা নিয়ে কাজ করছেন, বলছিলাম দর্শকদেরকে যে আপনি একজন লেখক এবং একই সাথে সাংবাদিক। এবারের বইমেলায় নতুন কি কি বই আসবার কথা আছে আপনার? নজরুলের ভাষায় বলি যে নজরুল বলেছে, আমরা চলিব ফেলে পশ্চাতে পচা অতীত, গুরু গৃহা ছাড়ি খোলা প্রান্তরে গাহিব গীত। তো আসলে এখন যেহেতু নতুন একটা সময়, নতুন একটা চমৎকার সময় আমাদের আছে, আমাদের একটি গুরুত্বপূর্ণ একটা সময় পার করেছি জুলাইতে আমরা, তো এখন নতুন করে লেখালেখিটাকে আবার শুরু করছি আমি। তো আমার এবারের বইমেলায় 3টা থেকে 4টা বই আসার কথা, গল্পের, ছড়া পদ্যের এবং একটি হলো সম্পাদিত বই। তো এখনো দেখা যাক, প্রস্তুতি চলছে, এখনো আসেনি, চলে আসবে হয়তো। আচ্ছা, তাহলে তো বেশ বলা যেতে পারে ফেব্রুয়ারি মাসের মধ্যবর্তী সময় আপনার বইগুলো আসবে আশা করছি। মধ্যবর্তী মানে প্রথম 10 দিনের পরে মধ্যবর্তী সময় হয়তো বা লেগে যাবে। আবার যেহেতু এখন একটা বাইন্ডার যারা অদ্ভুত আন্দোলন করছে, আন্দোলনকারীরা বাইন্ডিং তারা ধর্মঘট ডেকেছে। মানে আমরা জীবনেও শুনি নাই যে বইয়ের বাইন্ডিং যারা করে তারা ধর্মঘট করছে, মানে একেবারে নাস্তানাবুদ করতে চাচ্ছে আর কি। এখন যারা সরকারে আছে তাদেরকে হয়তো বা এটা একটা পরিকল্পিত বিষয় কিনা আমি ঠিক জানি না। আসলে বইমেলায় যাওয়া হচ্ছে আপনার? বইমেলায় আমি প্রথম দিনই গিয়েছি গতকালকে, এবং খুব ভালো লাগলো যে বইমেলার প্রথম দিনই খুব ভালো লাগলো যে কোট শীতের পোশাক খুলে বইমেলায় ঘুরতে পারলাম। এটা একটা আনন্দের বিষয়, একটা অন্যরকম মিষ্টি আবহাওয়া, যেহেতু সামনেই বসন্ত। এবং এবারের বইমেলা যেহেতু জুলাই অভ্যুত্থানের পরবর্তী প্রথম বইমেলা, একেবারে নতুন সম্পূর্ণ, মানে আমার কাছে মনে হয়েছে ঈদের মতো একটা আনন্দ, এবং সেই আবহাওয়াটা মেলায় আছে। কিছু ব্যতিক্রম ছাড়া আমার মনে হয় যে এবার বইমেলাটা চমৎকার হবে এবং ভালোভাবেই ফেব্রুয়ারি মাসটা পার করতে পারবো আমরা। অবশ্যই। এই যে দর্শককে বলছিলাম যে জুলাই গণ অভ্যুত্থানের সাথে আপনি যুক্ত ছিলেন এবং সেখানে সংগঠক হিসেবে কাজ করেছেন, এই জুলাই গণ অভ্যুত্থানের সাথে আপনি কিভাবে আসলে যুক্ত হলেন, সম্পৃক্ত হলেন? আসলে জুলাই গণ অভ্যুত্থানের আমি একজন নাগরিক হিসেবে, সচেতন মানুষ হিসেবেই আমার সম্পৃক্ততা। তো জুলাই আমাদের সেই আবু সাঈদের শাহাদাতের পরেই মূলত আমার কাছে মনে হয়েছে কিছু একটা করা উচিত। তো নানান চেষ্টা করছিলাম, নানানভাবে কাজ করার। যেহেতু আমার সেক্টর হলো শিল্প সাহিত্যের সৃজনশীল জগৎ, সাংবাদিকতার জগৎ, তো এই জগতের মানুষেরা আমার কাছে মনে হয় যে কিছু কিছু মানুষ আছে খুব সাহসী, অধিকাংশ মানুষই কিছুটা ভীরু। তো তাদেরকে শুরু থেকেই আমরা বলছি যে সবাই রাজপথে দাঁড়াচ্ছে, তো আমাদেরও ব্যানার নিয়ে দাঁড়ানো উচিত। তো অনেককে বলার পরেও রাজি করাতে পারছিলাম না। তো শেষ পর্যন্ত একরকম যারা একটু ভয় পাচ্ছিল তাদেরকে রেখেই এক ঘোষণা দিয়ে বসলাম যে আমরা নিজেরাই, আমি নাম দিলাম যে বিক্ষুব্ধ কবি লেখক সমাজ। এই সংগঠনের আমরা মানে বাংলা মোটরের সামনে জুলাই 1 দফা ঘোষণা করেছি, 2 আগস্ট শুক্রবার ছিল, এবং সেখানে আমরা আলহামদুলিল্লাহ যে অনেক লেখক কবি সাহিত্যিক যাদের আসবারও কথা না, যারা গণহত্যায় নীরব ছিল, তারাও এখানে এসছে। এবং এর আগে আমি যখন দেখলাম যে অনেকেই আসছে না, তখন আমি 2টো লাইন লিখলাম যে ভাইয়ের খুনে দেশ ভেসে যায়, দ্রোহের আগুন মর্তে, তখন তুমি কোন ছলনায় লুকিয়ে কবি গর্তে।
এটা লেখার পরে অনেকেই আমার সাথে যোগাযোগ করলো যে আসলে তো আমাদের দাঁড়ানো উচিত। তো জীবনের ভয়ে কাটিয়ে সেই কারফিউ, তারপরে বৃষ্টি ছিল, হাইকোর্টের দেখা মাত্রই গুলির ছিল, এর মধ্য দিয়ে আমরা দেখলাম যে অনেক লেখক, 150 থেকে 200 লেখক সেখানে এসছে। তো এটা আমাদের আমরা বলবো যে আবু সাইদ মুগ্ধদের আত্মদানের ইতিহাসের সঙ্গে আমরা যে খুব বেশি কাজ করতে পেরেছি এমন না। তো সেই সংগঠনের একজন কর্মী হিসেবে বা আহ্বায়ক হিসেবে এই গৌরবটা নিশ্চয়ই আমরা করতে পারি যে আমরা নীরব থাকিনি। আমরা যেহেতু নীরবতাও একটা ফ্যাসিস্টের ভাষা, তো আমরাও সরব ছিলাম, প্রতিবাদ করেছি এবং এক দফা করতে পেরেছি। আচ্ছা, এই যে জুলাই গণ অভ্যুত্থানে আপনি যেহেতু সরাসরি সম্পৃক্ততা ছিল আপনার, সেই সম্পৃক্ততা আপনার লেখাকে কোনোভাবে প্রভাবিত করছে কিনা বা করেছে কিনা, যেহেতু বইমেলায় বই আসছে এবারে? চমৎকার বলেছেন, লেখাতে তো অবশ্যই প্রভাব ফেলছে। কারণ আপনি দেখবেন যে যারা গণহত্যার দোসর বা ফ্যাসিস্টের সুবিধাভোগী বা যারা উস্কানি দিয়েছে গণহত্যায়, তাদের সাহিত্যগুলোকে এই সময় অস্বীকার করা যাচ্ছে না, কিন্তু তারা কিন্তু ব্যক্তি হিসাবে আর প্রাসঙ্গিক নেই। তো সুতরাং এখন যারা বৈপ্লবিক চেতনায় যারা উদ্বুদ্ধ হয়েছে, প্রাণিত হয়েছে, তাদের সাহিত্যে তো অবশ্যই এই বিষয়টা আসা উচিত। আপনি রুশ বিপ্লবের কথা জানেন, যে সাহিত্যিকদের মাধ্যমেই একটা বিপ্লব সাধন হয়েছে। আমি মাঝে মধ্যে চিন্তা করি, কেন এই বিপ্লবটাকে আমরা সাধন করতে পারতাম না? বা আমাদের, আপনি অবাক হয়ে যাবেন যে আমাদের বাংলা ভাষা, সাহিত্য, শিল্প, সাহিত্য, সংস্কৃতি জগতে এখনো একটা কালচারাল কিলিং চলছে, কালচারাল যেটাকে আমি বলবো কু চলছে। মানে ঠিকই শেখ হাসিনা পালিয়েছে, কিন্তু তাদের যে অনুসারীরা আছে তারা এখনো ঠিকই সগৌরবে তাদের জায়গায় আছে এবং তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থাও নেওয়া হয়নি। আমি বলছি না যে বিশৃঙ্খলা সৃষ্টি করতে হবে, কিন্তু তারা যে তাদের এত বড় অপরাধ তারা করেছে, গণহত্যায় দোসর হিসেবে কাজ করেছে বা ফ্যাসিবাদেরকে হৃষ্টপুষ্ট করতে কাজ করেছে, কিন্তু তাদের সামান্যতম অনুতাপ আমরা দেখি না। তো সেই জায়গা থেকে আমাদের অবশ্যই যে 2000 ভাই বোনেরা শাহাদাত বরণ করেছে, অসংখ্য ভাই বোন আহত হয়েছে, 40-50 হাজার, তাদের এই ব্যাপারটা যদি আমরা প্রাণিত না হই, আমি তো বলবো আমরা কোনো লেখকই না। একজন লেখককে যদি মানুষের সুখ দুঃখ, হাহাকার, বেঁচে থাকার সংগ্রামকে স্পর্শ না করে, তার লেখালেখি কি দরকার? মানে সমাজের কথাগুলো যদি লেখায় না উঠে আসে, তাহলে তো লেখকের আসলে কোনো সত্তার প্রয়োজনই নেই। নিশ্চয়ই। এবং এক্ষেত্রে আমি সর্দার ফজলুল করিমের একটি কথাকে খুবই স্মরণে রাখি। তিনি বলেছেন যে যেই লেখা মানুষের কল্যাণে কোনো কাজে লাগে না, সেই পারফর্মিং আর্ট দিয়ে আসলে কি কাজে, কি উপকার হবে জাতির। তো এই ব্যাপারটা আমি সবসময় চিন্তা করি যে শুধু শিল্পের জায়গা থেকে না, শুধু আর্ট না, এখন দরকার সুপার আর্ট, শুধু পারফর্মিং আর্ট না। এতকাল আমরা পারফর্মিং আর্ট চর্চা করেছি এবং আমরা 36 জুলাইয়ের আগ পর্যন্ত যে সাহিত্যগুলো দেখেছি, অধিকাংশ সাহিত্যেই আপনি দেখবেন যে মানুষের বেঁচে থাকার সংগ্রাম, সুখ দুঃখ, আনন্দ বেদনা, এই যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এই যে এত আন্দোলন হচ্ছে, আমরা দেখব যে এখনো ফ্যাসিবাদী যে সাপগুলো আছে তারা কিন্তু এখনো ফনা তুলে আছে। তো এই ব্যাপারগুলো সাহিত্যে কতটুকু উঠে আসছে? আমাদের সিনেমা যারা বানায়, সিনেমায় কতটা আসছে? সমাজের অসঙ্গতির কথা বলাটাই তো আসলে মূলত আর্টের কাজ। নিশ্চয়ই সেটাই যদি না করে তাহলে তো আসলে অবশ্যই এটা একটা বড় একটা কাজ। আপনি দেখবেন যে পৃথিবীর মানে বিভিন্ন সাহিত্যিক, কবি, লেখক, আমি আন্তর্জাতিক পরিমণ্ডলে যারা লেখেন বিভিন্ন দেশে, তারা তাদের দেশ, মানুষ, জাতির কথা এতটা বলেছেন, কিন্তু আমাদের এখানে একটা যারা সোকল্ড সুশীল যারা, তাদের মধ্যে এক ধরনের বাইনারি আছে যে এটা আমি লিখবো, এটা লিখতে পারবো না। আমি ঠিকই আমার শঙ্খধ্বনির কথা লিখছি, এটা লিখলে মানে কোনো সাম্প্রদায়িক হচ্ছে না। আমি যদি আজানের কথা লিখি, সেটা সাম্প্রদায়িক হিসেবে ট্যাগ দেওয়া হচ্ছে। তো এই ধরনের একটা বাইনারি আছে। আমি যখন কোরআন শরীফ পড়ার কথা বলবো, তখন একটা সেকুলার, একটা মানে আমাদের সাম্প্রদায়িক আঘাত লেগে যায়। কিন্তু গীতা পাঠের কথা বললে সেটা হচ্ছে না। আমি কোনোটাকেই ছোট করছি না, দুটোই তার স্ব জায়গা থেকে সম্মানের জায়গা। কিন্তু এই ধরনের কিছু মানে বিষয়ে হাস্যকর ব্যাপার আমাদের প্রধান কবি লেখকরা এখানে এস্টাবলিশ করেছেন, এবং যেই ঘরানাটা, যেই বাইনারিটা এখন ভাঙা উচিত। মানে শিল্প, সাহিত্য, সংস্কৃতি জগতে একটা জোরালো একটা ধাক্কা দেওয়া উচিত, যে ধাক্কাটার মাধ্যমে দেশ এবং জাতি নতুন কিছু পাবে।
বেঁচে থাকার নতুন আশা পাবে, বিপ্লবের ভাষা পাবে, এবং রাজনীতিকে কিন্তু ভাষা দেয় কবি সাহিত্যিক শিল্পীরা। দৃষ্টিভঙ্গির পরিবর্তনটা দরকার। একটু যদি আপনার শৈশবের দিনগুলোতে ফিরে যেতে চাই, তাহলে সেই সময়টাতে কি এই যে এত সুন্দর করে আপনি কথা বলছেন, মানে শব্দ আপনাকে সবসময় মুগ্ধ করে বলেই তো আসলে লেখার সাথে আছেন। তো ছোটবেলায় আসলে লেখা কিভাবে আপনাকে অনুপ্রাণিত করেছে, বা কার লেখাগুলো সব থেকে বেশি অনুপ্রাণিত করেছে? ছোটবেলার সেই শৈশবের কথা যদি বলি, আমি আসলে আমার বেড়ে ওঠা ঢাকাতেই শৈশবে, মাঝখানে 5-6 বছর গ্রামে থেকেছি। তো যেই সময়টা গ্রামে থাকা হয়েছে, আমি বলবো সেটা জীবনের সবচেয়ে স্বর্ণালী সময়। তো গ্রামের পরিবেশ, প্রকৃতি, নদী-নালা বা মাটি এখনও খুবই আমাকে মানে স্মৃতিকাতরতায় ভোগায় আর কি এই ব্যাপারগুলো। কারণ হলো যে সেই সময়টাকে প্রতিদিন আমি যখন সকালে ঘুম থেকে উঠি, গ্রামের কথা মনে পড়ে ঘুমাতে গেলেও, মানে শৈশবের সেই যে প্রেরণা সেটা আসলে আজীবন বহন করে চলতে হয়। সেই যে নস্টালজিক স্মৃতি, ঘুরে উড়ানো বা মায়ের বকা খাওয়া বা নদী থেকে গোসল করা, সেটা খুবই আনন্দের ব্যাপার। আর দুরন্ত শৈশব যেটাকে বলে, দুরন্ত শৈশব, রাইট, কিছুটা পেয়েছিলাম। বা সেই শৈশবের সময় একটা পত্রিকা সে সময় আমার হাতে এসেছিল, সেই পত্রিকাতে কবি আল মাহমুদের একটা ছবি পেয়েছিলাম আমি। তো লেখা ছিল যে সবুজের কবি আল মাহমুদ। সেই সময়টাতে এত প্রত্যন্ত গ্রামে সেই পত্রিকাটা পেয়েছিলাম আমি, এবং কবিকে পেয়ে আমার এত ভালো লেগেছিল, মানে, এবং তার বই, কবিতা তখন আমাদের পাঠ্য ছিল। আব্বা বলেন পরে শোনা, আম্মা বলেন মন দে, পাঠে আমার মন বসে না কাঁঠাল চাপার গন্ধে। তখন আমি 2য় শ্রেণীতে পড়ি। তো এই যে কবির প্রতি ভালো লাগা শুরু হলো, এবং সেই যে গ্রামীণ পরিবেশের সঙ্গে আমি তখন গ্রামের দিকে তাকালেই আল মাহমুদকে দেখতাম। বা একটু যখন বড় হয়েছে তখন জীবনানন্দ দাশ, জসিমউদ্দিন, ফররুক আহমদ, এদের মনে হয় যে প্রকৃতির সঙ্গে এরা মিশে আছেন নিবিড়ভাবে। বা আরও যারা আছেন, মানে আমাদের গ্রামীণ জীবনটাকে সাহিত্যে বা শিশুসাহিত্যে, সামগ্রিক সাহিত্যে আমার মনে হয় যতটা আসা উচিত ছিল, এই আধুনিক সময়ে কিছুটা আমরা শহর কেন্দ্রিক হয়ে গেছি। শহরের কাঠিন্য, যেটা নাগরিক বাস্তবতা, এই বিষয়গুলো উঠে আসছে। গ্রামীণ বিষয়গুলো যেমন আসা উচিত, এই বেঁচে থাকার সংগ্রাম নিয়েও আমার মনে হয় আমাদের সাহিত্যে আসা উচিত। আমিও হয়তো আমার মানে জায়গা থেকে, ছোট্ট পরিসর থেকে চেষ্টা করি বিষয়গুলো উঠে আনার। আপনি সাধারণত লিখে থাকেন ছড়া কিংবা পদ্য অথবা ছোট গল্প। তো সাহিত্যের তো আরো অনেকগুলো শাখা আছে, সেই শাখাগুলোতে না লিখে আসলে শুধুমাত্র এই কয়েকটি শাখার মধ্যে নিজেকে আবদ্ধ রাখার কারণটি কি? আসলে আমাকে অনেকেই কবি বলেন, কবিতা হয়তো আমার কিছু আছে, কিন্তু কবিতা এই বিশেষণটা অনেক বড়। মানে আমি আমার নামের সঙ্গে কবি যোগ করতে খুবই ভয় পাই। কারণ হলো যে কবিতা একটা সুপার আর্ট, এবং সবচেয়ে শিল্পের, আমি মনে করি সবচেয়ে অনেক বড় মাধ্যম। কোনো মাধ্যমই ছোট না, ছড়াটাও সাহিত্যের আদিমাতা বলা হয়। তো আমার ভালো লাগে আসলে ছড়া, পদ্য, কবিতা লিখতে ভালো লাগে, গল্প লিখতে ভালো লাগে। আর প্রবন্ধ একটু আমার কাছে মনে হয় যে খুব আসলে একটা কঠিন বিষয়, বা অন্যান্য বিষয়গুলো ছোট বড় সবার জন্যই লেখা। আসলে আমি বলবো না যে কোনোটা বড়দের জন্য, কোনোটা ছোটদের জন্য, কিন্তু আমার মনে হয় যদি কবিতা আরো লিখতে পারতাম, এটা আমার কাছে মনে হয় যে আমার একটা সীমাবদ্ধতা আমার ক্রিয়েটিভিটির জায়গায়। যেমন হুমায়ুন আহমেদ চাইতেন খুব কবিতা লিখতে, কিন্তু তিনি আসলে পারতেন না, বা হয়তোবা তাকে সেই ক্রিয়েটিভিটি দেওয়া হয়নি। তো আমিও মনে করি যে আমার সৃজনশীলতার জায়গায় আমি চাইলে সবকিছুই লিখতে পারি, কিন্তু আমার মনে হয় যে কথা সাহিত্য বা ছড়া, কবিতা, পদ্য, এটা আমার সেক্টরে, এটা আমার জায়গা, বা এই রচনাতে আমি একটু স্বতঃস্ফূর্ত, সেজন্য এটা চর্চা করা। এবং অন্য লেখাগুলো যে লিখতে পারবো না বা লিখি না তেমন না, একটু কম চর্চা করা হয়। ধরেন একজন পত্রিকার একজন সম্পাদক, একটা তার ফরমাইশি কিছু ব্যাপার থাকে, তিনি একটি গদ্য চাইলেন, লিখে দিচ্ছি, বা একটা ইন্টারভিউ করে দিতে চাইলেন। আমি যেহেতু সাংবাদিকতার সঙ্গেও সম্পৃক্ত, তো ইন্টারভিউটাও তো একটা সাহিত্যের পার্ট। আমি একজন সাহিত্যিকের ইন্টারভিউ করলাম, আল মাহমুদ কিংবা আসাদ চৌধুরী, আব্দুল্লাহ শিকদার, ওনাদের ইন্টারভিউ করলাম। ইটস পার্ট অফ লিটারেচার আমি মনে করি। অবশ্যই। এখন পর্যন্ত আপনার প্রকাশিত বইয়ের সংখ্যা কতগুলো? এখন পর্যন্ত আমার প্রকাশিত বই, মৌলিক বই 7-8টা হবে, আর সম্পাদিত আরও আছে প্রায় 20-র অধিক। অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য। আজকে আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে এসেছেন, সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর করে বিষয়গুলো তুলে আনার জন্য, এবং আমাদের প্রিয় চ্যানেল এনটিভিকে অনেক বেশি ধন্যবাদ।
প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন আজ দুপুরে @ntvbd.com এ। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আজ দুপুরে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। শুভ দুপুর।